শ্রাবণের পাশে যে ঘরে ধারাকে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরের আলমারির দিকে তাকে অন্যমনস্ক হয়েছিল ধারা। মনে মনে ভাবছিল এই কাপড়গুলো শ্রাবণের ঘরে কোথায় রাখবে। শ্রাবণের আলমারিতে রাখবে নাকি অন্য কোথাও? আর তো জায়গা নেই, নাকি কাপড় এই রুমেই থাকুক। ঠোঁট কামড়ে এসবই ভাবছিল মেয়েটা। হুট করে তার হাতে থাকা ফোনটা বেজে উঠল। এই ফোনটা তার শ্বশুর সামিউল শেখ তাকে দিয়েছে। খুব বেশি চালায় না ধারা। সালমা বেগম আর সামিউল শেখ ছাড়া কারোর নাম্বারই সেভ করা নেই, এমনকি শ্রাবণেরও না। তাই শ্রাবণের নাম্বার আনন দেখলো। ধারা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কলটা ধরলো, ভদ্রভাবে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? শ্রাবণ ফুরকুচ গেল। মনে মনে তো বলতে ইচ্ছেই করলো, তোমার অনাকাঙ্ক্ষিত স্বামী আর কাঙ্ক্ষিত প্রেমিক বলছে। কিন্তু না, বলবে না এখন শ্রাবণ। কারণ এই কথা বলে মেয়েটা নির্ঘাত লজ্জা পাবে, আর লজ্জা মাখা মুখটা শ্রাবণ দেখতে পাবে না, মিস করা যাবে। তাই বললো না তেমন কিছু, বরং প্রশ্নটা এড়িয়ে গিয়ে নিজের থেকেই বলল, কি করছো তুমি? এই পুরুষের কণ্ঠস্বর চিনতে ভুল হবে না ধারার, কখনোই না, হবে না। পৃথিবী বড়ই অদ্ভুত। ধারা নিজেও এই মুহূর্তে বুঝতে পারলো সে না চাইতো শ্রাবণের কণ্ঠস্বর শোনার অপেক্ষায় ছিল। এতক্ষণে ভেতরকার অস্থিরতার নিমিষেই মিলিয়ে গেল অদ্ভুত প্রশান্তিতে। মন ভরপুর হলো, মিনমিন করে বলল, কিছু না, আপনি পৌঁছেছেন? শ্রাবণের বুকটা কেমন যেন হালকা হয়ে এলো। সত্যি এত তৃপ্তি, এত শান্তি সে আগে পায়নি। ছোট করে চাপা হাসি ফুটে উঠল। এভাবেই একেবারে সোজা সাপটা ভাবে কেউ তাকে জিজ্ঞেস করেছে কিনা সে পৌঁছেছে কিনা, মানে কেউ কি আদৌ কখনো ভেবেছে তার জন্য? মা ছাড়া এভাবে কেউ তার জন্য চিন্তিত ছিল না। এই মুহূর্তে মনে হলো মা ছাড়াও বাড়িতে আরো একজন আছে, অন্তত একজন আছে যে তার জন্য ভাবে। সে কঞ্চে অকারণ দৃঢ়তা এনে বলল, হ্যাঁ পৌঁছেছে, কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছে। ধারা ভাবলো গুরুত্বপূর্ণ কিছু, তাই খুব সিরিয়াস কণ্ঠে বলে উঠল, কি? আমার মন। ধারা থমকে গেল। ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। ছোচ কামড়ে লজ্জা চোখ নামিয়ে ফেল। সে যে কথা বলছে তাতে লুকানো আগুন আছে, মমতাও আছে। হঠাৎ বুকের ভেতর থকথক করে বেরিয়ে গেল ধারার। শ্রাবণ কেন যেন দূরে থেকেও বুঝলো মেয়েটা মারাত্মক লজ্জা পেয়েছে, তবে এতে তার কিছু যায় আসে না। সে এবার একটু থেমে প্রায় ফিসফিস করে বলল, শোনো ধারা, আসলে আমার মনটা আনতে ভুলে গেছে। ওখানে আছে, একটু খোঁজো, আশেপাশে কোথাও হবে। তুমি একটু দেখে শুনে রেখো। ধারা এক মুহূর্তের জন্য ভাবলো লোকটার মাথা পুড়ে গেছে। আবার মনে হলো কিছু একটা ইঙ্গিত পাচ্ছে। না, সে বুঝেছে কাল রাতেই কি বুঝেছে। কিন্তু এভাবে চুপ আছে বলে যে শ্রাবণ শেখ নিজের বউয়ের সাথে এমন ফ্ল্যাটিং করবে, তা তো অভাবনীয়। ধারা চোখ বন্ধ করে এক মুহূর্ত শুনল। মনে হলো কথাগুলো সত্যি তার বুকের ভিতর ঢুকে যাচ্ছে। যতই হোক না কেন তার শুনতে ভালো লাগছে। একদম কানের কাছে সেই কণ্ঠস্বর, তার উপর এতটা খোলাখুলি প্রকাশ, শুনতে সে অভ্যস্ত নয়। ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেও কেমন যেন অদ্ভুত একটা শান্তি পেল। মিনমিন স্বরে বলল, আমি তো আশেপাশে কিছুই খুঁজে পাচ্ছি না। আপনার রেখে যাওয়া জিনিসটা বোধহয় অদৃশ্য। শ্রাবণ হেসে ফেল, গলা নামিয়ে মিষ্টি দৃঢ়তায় বলল, মোটেই না, তোমারই চোখ নেই, মনের চোখ দিয়ে দেখো গাধা। ফোনের ওপাশ থেকে মৃদু হাসলো ধারা। না চাইতেও এক হাত নিজের ওড়না খুঁড়তে থাকলো। এ পর্যায়ে শ্রাবণ আবারও জিজ্ঞেস করতে চাইলো। ধারা নিজে থেকেই বলে উঠল, একটা কথা বলি। শ্রাবণ কি আর মানা করতে পারে নাকি? হেসে বলল। অবশ্যই বলো। ধারার বুকটা থেমে থেমে উঠলো নামলো, গাল গরম হয়ে এলো লজ্জায়। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা জমলো, কিন্তু সেই নীরবতাও দুজনের ভেতর অদ্ভুত মিষ্টি আবেশ ছড়িয়ে দিল। এরপর ধারা সময় নিয়ে জিজ্ঞেস করলো, আমি কি আমার জামা কাপড়গুলো আপনার ঘরে রাখতে পারি? এক মুহূর্তের জন্য শ্রাবণের ইচ্ছে করলো এক্ষুনি গিয়ে মেয়েটাকে বুড়ি গঙ্গায় ফাঁসি দিতে। এইটা কোনো জিজ্ঞেস করার মতো কথা? দীর্ঘশ্বাস ফেলো শ্রাবণ। না, আমার ঘরে রাখার দরকার নেই। পাশের বছর আঙ্কেলের ঘরে রেখে এসো, যাও। শিকুচকে ছোচ উজ্জ্বল ধারা। আপনি সবসময় পাশের বাসার আঙ্কেল আন্টিকে অকারণেই টানেন কেন? শ্রাবণ হেসে দিল। একচোট হাসিটা এতটাই দুষ্টু যে ফোনের ওপাশ থেকেও টের পাওয়া গেল। চোখ আধ বোঝা করে চুপ ফাঁকি পড়ল। কারণ ওনারা খুব ভাগ্যবান, পাশের বাসা থেকেই তোমার মতো ঝড় তুলে দেওয়া মেয়ে দেখতে পায়। আমি তো দেখি শুধু আমার ঘরে আসলে, তাই মজা করে ওদের নাম ধরে। ধারা
ছোট কামড়ে চুপ মেরে গেল। গাল দুটো লাল হয়ে উঠেছে লজ্জায়। ওদিকে শ্রাবণ মিষ্টি গলায় আরো যোগ করলো, আচ্ছা বলো তো, সত্যি কি তুমি আমার ঘরে জামা কাপড় রাখবে কিনা জিজ্ঞেস করছো, নাকি আমার ঘরের কোথায় রাখবে সেটা জিজ্ঞেস করছো? শুধু অজুহাত বানাচ্ছ, তাই না? ধারা আটকে উঠলো শ্রাবণের কথাটা একদম সত্যি। ধারা আসলেই শ্রাবণের ঘরে কোথায় কাপড় রাখবে সেটাই জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু লজ্জা বলতে পারলো না, তাই আবারও এবার বলল। না না, আমি কেন অজুহাত বানাবো? শ্রাবণ খুনসুটির ভরা স্বরে বলল, বানাবে না কেন? মনের ভিতরের কথা মুখে বলতে লজ্জা লাগে, তাই না? তা অজুহাত খুঁজে নাও। ধারা এদিক ওদিক তাকাতে লাগলো। মুখটা কেমন যেন ধরফর করছে, একটু বিরক্তি আবার অদ্ভুত মায়াও গলার স্বর মিশিয়ে বলল। আপনার মাথা পুরোই গেছে, অফিসে বসে এসব ভাবছেন? শ্রাবণ হালকা হেসে উত্তর দিল। আমার আলমারিতে বহু জায়গা আছে, তেমন কাপড়ের পাশে অনায়াসে তোমার কাপড়ের জায়গা হয়ে যাবে। খুব খুশি হব যদি আপনার ঘর আপনার ঘর না করে আমাদের ঘর বলে সম্বোধন করো, বুঝছো? ধারা মাথা নামালো, হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরল, মিনমিন করে বলল। রাখছি। শ্রাবণ আটকে দিল, কিছু একটা ভেবে বলল। দুপুরের আগে একটু তৈরি হয়ে নিও, তোমার নিয়ে বাইরে যাব। ধারা অবাক হলো, জিজ্ঞেস করলো কোথায়? শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে বলল। সেটা গেলেই দেখতে পাবে। তবে দুপুরের খাবার বাইরে খাবো আমরা, মাকে বলে দিও। আর তুমি সাদা রঙের কিছু একটা পরে নিও তো। সাদার মধ্যেই সবচেয়ে নির্মল সৌন্দর্য লুকিয়ে থাকে। তারাকে সেই রূপে শ্রাবণ দেখতে চায় আজ। কোনো অজুহাত দিলেও শুনবে না সে। ধারার বুকটা কেমন যেন কেঁপে উঠলো, ভিতরে ভিতরে লজ্জা ভরে গেল, অথচ অজানা উত্তেজনা কাজ করলো। কিছু বলার মতো শব্দ খুঁজে না পেয়ে শুধু মাথা নামিয়ে মিনমিন করে উত্তর দিল। আচ্ছা দেখি। শ্রাবণ এবার খানিক নরম স্বরে প্রায় ফিসফিস করে বলল। শুধু দেখে নয়, সত্যিই পড়বে, নইলে বুড়িগঙ্গা চেনো তো? মিষ্টি হুমকিটা আজ পাত্তা দিল না ধারা, আর কিছু না বলে ফোন কেটেই দিল। গাল দুটো জ্বলছে লজ্জায়, চোখে একরাশ অচেনা আলো জলজল করছে। হাতে থাকা ফোনটা বুকের কাছে চেপে ধরলো। সে উপলব্ধি করলো মানুষটা সামনে না থাকলেও সেও কেমন যেন দুর্বল হয়ে পড়ে। ওদিকে শ্রাবণ ফোনটা নামিয়ে নিজের চেয়ারে হেলান দিল। কিছুক্ষণ কন্ট্যাক্ট লিস্টে ধারা দিয়ে সেভ করার নামটা দেখে কুচকাল। খুব সহজভাবে এডিট করে ধারার নম্বরটা সেভ করলো মিসেস শেখ দিয়ে। এইবার ভালো লাগছে দেখতে, শান্তি পেল সে। ছোটে তৃপ্তির এক মায়াময় হাসি ফুটে উঠল শ্রাবণের। মনে মনে ফিরফির করল। মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। অনেক সংকোচ লজ্জা একসাথে মিশিয়ে ধারা সালমা বেগমকে বলছে দুপুরে তারা বাড়িতে খাবে না। ধারা ভেবেছিল এক গাদা প্রশ্ন করবেন সালমা বেগম, অথচ তিনি ধারার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। সাদা রঙের একটা কুর্তি দিলেন ধারাকে। খুব খুশি হলেন ছেলে বউয়ের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে বলে। শ্রাবণ যত দ্রুত সম্ভব সমস্ত কাজ শেষ করল। এমনিতেও সে চাইলে এই মুহূর্তে বেরিয়ে যেতে পারে, কারণ এই অফিসে তার চাচা তথা ছোট আব্বু রবিউল শেখের। তবে সে নিজের কাজের প্রতি হেলা করে না, তাই কাজ শেষ করি বেরোবো বলেই সিদ্ধান্ত নিল। এর মধ্যেই একটা ছোট্ট মেসেজ ধারাকে পাঠালো। মনে করে চোখে কাজল দেবে কিন্তু। মেসেজটা বারবার পড়লো ধারা, যতবার পড়লো ততবার শিহরিত হলো মন। সত্যি সত্যি হালকা করে টানা কাজল দিল মেয়েটা। আজ আরেকটা ভয়ানক কাজ করলো। চুলগুলো ছেড়ে দিয়ে গাঢ় লাল রঙের লিপস্টিক দিল ছোটে। সাদা কুর্তিটার উপরে লাল রঙের ফুলের ডিজাইনটা করা ছিল, তাই লাল লিপস্টিকটা অনায়াসে মানিয়ে গেল ধারাকে। সে তৈরি হওয়া আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখলো। লজ্জায় সুকুঞ্চিত হতেও ভুলো না। আচ্ছা, লোকটা কি তার দিকে তাকাবে? একবার বলবে কেমন লাগছে দেখতে? প্রশংসা আশা করা যেতে পারে বোধ হয়। বাড়ির বাইরে থেকে চেনা গাড়ির হর্ন শুনতে চমকালো ধারা। বুঝলো শ্রাবণ চলে এসেছে, অপেক্ষা করছে তার জন্য। সালমা বেগমকে বিদায় জানিয়ে রীতিমতো দৌড়ে বের হলো ধারা। ওনা সামলাতে সামলাতে উঠোনের সিঁড়ি বেয়ে নামার সময়টাতে চোখ ফেরালো শ্রাবণ। তৎক্ষণাৎ তার হৃদয় চোখ একসাথে ধমকালো। ওনা সামলিয়ে সিঁড়ি বেয়ে
নামতে থাকা ধারার দিকে চুমুকের ন্যায় চোখ আটকালো শ্রাবণের, যেন মুহূর্তের সময় ভুলে গেল। গাড়ির স্টিয়ারিংয়ে রাখা হাত দুটো শক্ত হয়ে গেল, চোখ সরাতে পারল না সে। সিঁড়ি বেয়ে নামছে ধারা, হালকা দুলতে থাকা সাদা কুর্তি, তার উপর সূক্ষ্ম লাল ফুলের নকশা, যা একেবারে জীবন্ত হয়ে উঠেছে ওর লাল রঙের ঠোঁটে। চুলগুলো অবাধ্য ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছে কাঁধে থেকে কোমরে, বাতাসে দুলে দুলে কখনো গাল চিয়ে যাচ্ছে তো কখনো কপাল নেমে আসছে। সেই ঢেউয়ের ভেতরে ধারার মুখটা যেন মেঘের আড়াল ভেদ করা পূর্ণ চাঁদ, অপরূপ উজ্জ্বল অথচ নিভৃত লাজক। শ্রাবণের বুকের ভেতর তীব্র ঢেউ তুলল সে দৃশ্য। এই মুহূর্তে সে বুঝলো ধারা কোনো সাধারণ মেয়ে নয়, সে এক জীবন্ত সর্বনাশ। তাকে খুন করার এক সুখের যন্ত্রণাদায়ক অস্ত্র। এক একটা চুলের ঝাঁক, এক একটা দুলন্ত ভঙ্গি যেন লাইন এর পর লাইন লেখা হয়ে যাচ্ছে শ্রাবণের অন্তরে। চোখের দৃষ্টি আটকে গেল তার ওড়না সামলানোর ভঙ্গিতে। ছোট্ট অস্থিরতা, এই গোপন তাড়াহুড়োর মাঝেও কতটা মায়া ছড়িয়ে দিল মেয়েটা। শ্রাবণের ঠোঁট ফাঁক হয়ে এলো, চোখে অসহায় বিস্ময় জমল। হয়তো শ্রাবণ যদি কবি হতো তবে এই এক দৃশ্য নিয়ে সারা জীবন লিখে যেতে পারত। শ্রাবণের চোখের মনি নড়ল না, দৃষ্টি সরে গেল না এক চুলো। গাড়ির দরজা খোলাই ছিল। ধারা এসে ধীরগতিতে বসে পড়লো গাড়িতে, একেবারে শ্রাবণের দিকে না তাকিয়ে মাথা নিচু করে ফেলল। অপেক্ষা করলো একটু প্রশংসার। গাড়ির ভেতরটা মুহূর্তে যেন নিস্তব্ধ হয়ে গেল। শ্রাবণের চোখে যেন বের হয়ে আসছে বিস্ময়ে, দৃষ্টি আটকে আছে শুধু তার দিকেই। একবার চোখ নড়ছে না, ঠোঁট কাঁপছে না, কোনো শব্দ বের হচ্ছে না, কেবল তাকে আছে অবিশ্বাসে, মুগ্ধতায় আর তার এক অদ্ভুত মোহে। আর চোখে সবই টের পেল ধারা। বুকের ভেতর ধক ঢাকের শব্দে যেন আরো জোরে বাজতে লাগলো। সে লজ্জায় কুকড়ে গেল, তবুও মনে হলো ভেতরে ভেতরে একটু হাসি খেলছে। ছোচের কোণে প্রশংসার চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠল এই গভীর নীরব দৃষ্টি। এক মুহূর্তের জন্য ধারা মনে করেছিল হয়তো সে মনের মতো সেজে আসতে পারেনি, কিন্তু আর চোখে শ্রাবণের দৃষ্টি এলোমেলো করে ফেললো তাকে। শ্রাবণ চোখ সরিয়ে নিয়ে সামনে তাকালো। যখন ভাবলো নিজেকে শান্ত করবে, তখনই বাতাসে হালকা চুলের সুগন্ধ ভেসে এসে শ্রাবণের বুক ভরিয়ে দিল। গাড়ির ভেতর ছোট্ট এক দুনিয়া তৈরি হলো, যেখানে কোনো শব্দ নেই, শুধু দুজনের ভেতরের আলোড়ন আর চুপচাপ মায়াভরা দৃষ্টি। শ্রাবণ নিজেও জানে এখন যদি সে চুপ থাকে হতে পারে মেয়েটা মন খারাপ করবে। সে কি আদৌ বুঝেছে যে শ্রাবণের বুকে কতটা তীব্র গতিতে ঝড় সৃষ্টি হয়েছে? তাকে আর বুক চিরে দেখাতে পারবে শ্রাবণ? তাই অন্যদিকে দৃষ্টি রেখে শ্রাবণ বলে উঠল, সুন্দর লাগছে তোমায়। শুধু ফর্মালিটির খাতিরে এতটুকুই বলো শ্রাবণ। সে তো আর মুখ ফুটে বলতে পারবে না। তোমায় ভয়ানক সুন্দর লাগছে ধারা। আমি এলোমেলো করে দেওয়ার মতো সুন্দর, আমায় খুন করে দেওয়ার মতো সুন্দর। কাজল টানা চোখগুলো টানছে আমায়। পৃথিবীর সব সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি। সৃষ্টিকর্তার সব সৃষ্টি সুন্দর, কিন্তু আমার ধারা বোধ হয় একটু বেশি স্নিগ্ধ। না, মুখ ফুটে এটা তো আর বলা হলো না। তাই 3 শব্দেই প্রশংসা বানিয়ে শেষ করলো শ্রাবণ। বড় করে শ্বাস নিয়ে গাড়ি চালানো শুরু করলো। মনে মনে বারবার নিজেকেই বলল, কন্ট্রোল শ্রাবণ, কন্ট্রোল। মেয়েটা ছোট, সামলাতে পারবে না। রুদ্ধশ্বাস পরিস্থিতি। ধারা ওসব বুঝলো না, শুধু 3 শব্দের ওই প্রশংসা বাণী শুনে মাথা নামিয়ে রাখলো। শ্রাবণের গাড়ি এসে থামলো শহরের এক বিশাল শপিং মলের সামনে। চকচকে কাঁচের দেয়ালে রোদের আলো প্রতিফলন হয়ে চারপাশে ঝিলমিল করছে। ধারা অবাক হলো, শপিং মলকে কেন? মনে মনে ভেবেছিল হয়তো কোনো পার্ক বা রেস্তোরাঁয় নিয়ে যাবে লোকটা, কিন্তু এখানেই কেন? কিছু বলার আগে শ্রাবণ ঠোঁটের কোণে হালকা হাসি চেনে নিজ থেকেই বলল, কিছু কেনাকাটা করতে হবে, নেমে এসো। ধারা দ্বিধা নিয়ে আস্তে করে গাড়ির দরজা খুললো। ওনা ঠিক করতে করতে পা বাড়াতে হুট করে শ্রাবণ এগিয়ে এলো। ধারা কিছু বুঝে ওঠার আগে সে হাত বাড়িয়ে শক্ত করে ওর নরম আঙুলগুলো ধরে ফেলল। ধারার বুক ধরফর করে উঠলো। চোখ মেলে তাকাতে গেলেও পারল না। চোখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গে। এত লোকের ভিড়ে শ্রাবণ সে কিনা এমন অবলীলায় তার হাত ধরে ভেতরে টেনে নিচ্ছে। চারপাশে মানুষের আসা যাওয়া, কোলাহল, কিন্তু ধারার কানে কেবল নিজের হৃদয়ের শব্দ বাজছে। শ্রাবণের হাতের মুঠোয় যে অদ্ভুত নিরাপত্তা, সেই অনুভূতিটা তাকে স্তব্ধ করে দিল। মলের ভেতরে প্রবেশের সময় শ্রাবণ একবারও হাত ছাড়ল না, বরং
আঙুলের চাপ সামান্য আরো বাড়িয়ে দিল। ধারা ভেবেছিল কেনাকাটা বলতে নিজের জন্য করবে শ্রাবণ শেখ, অথচ তাকে চমকে দিয়ে শ্রাবণ গেল মেয়েদের শপিং সাইডে। ধারাকে পাশে দাঁড় করিয়ে একটা করে জামা হাতে নিয়ে দেখছে আর প্যাক করে দিতে পাঠিয়ে দিচ্ছে। এই পর্যন্ত শাড়ি 2টা, গাউন 3টা, কুর্তি কয়েকটা নিয়েছে শ্রাবণ। ধারা ভেবে পেল না এত কাপড় কে পরবে। কিছু বলতে গেলে শ্রাবণ দ্রাম ধমক মারছে। চুপ করো কথা। না, এসব তো আর মানা যায় না। ধারা এখনো ভেবেই পাচ্ছে না ব্যাপারটা। চারপাশে লম্বা শাড়ি সাজানো মেয়েদের পোশাক, গ্লামার ভরা আলো, কাজ ভেসে আসা নিজের প্রতিচ্ছবি, সব কিছুই তার যেন স্বপ্নের মতো অচেনা। সে তো ভেবেছিল শ্রাবণ নিজের জন্য দামি শার্ট প্যান্ট কিনবে, অথচ লোকটা নির্বিকার ভঙ্গিতে একের পর এক মেয়েদের জামা তুলে নিচ্ছে। একটু পর একটা গাঢ় নীল শাড়ি হাতে নিল শ্রাবণ। 2 সেকেন্ড তাকিয়ে থাকলো ধারার দিকে, তারপর হঠাৎ সেলস গার্লকে বলল, প্যাক করে দিন। তারা হা করে তাকিয়ে রইল। কিছু বলার চেষ্টা করতে শ্রাবণ পাশ ফিরে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে মুখটা বন্ধ রাখতে বলেছি কথা, কিছু বলবে না, শুধু দাঁড়িয়ে থাকবে। অবস্থা দেখে ধারার ভেতর অদ্ভুত রাগ জ্বলতে লাগলো। আবার ভেতরে ভেতরে কেমন যেন গলাও নরম হয়ে গেল। এতগুলো কাপড় সে পরবে কবে? এগুলো দিয়ে গুলিস্তানে অনায়াসে একটা দোকান দেওয়া যাবে। কিন্তু যতই ভাবুক না কেন, শ্রাবণের দৃঢ় ভঙ্গি দেখে কিছু বলতে সাহস পেল না। গাউন, কুর্তি, শাড়ি, একটার পর একটা পোশাক যাচ্ছে প্যাকেজে। চারপাশে মানুষ এমন দৃশ্য দেখে হাসি চাপছে। মনে হচ্ছে যেন এই দম্পতির মধ্যে বউয়ের জন্য একতরফা শপিং চলছে। কিন্তু শ্রাবণ এখানেই থামলো না। ধারা দৃষ্টি এড়িয়ে একসময় সে ভেতরে এক বিশেষ সেকশনে ঢুকলো। ওখানে পার্টি ড্রেসের প্রদর্শনী চলছে। লাইটের নীলে ঝলমলে একদম সাদা রঙের লম্বা ফ্লোয়ারি ড্রেস, গলায় মুক্তার কাজ, হালকা নেটের আবরণ। শ্রাবণ কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে ড্রেসটার দিকে তাকিয়ে থাকলো। চোখে মৃদু হাসি ফুটলো। এটা ধারা ছাড়া অন্য কারো গায়ে কল্পনা করা যায়? যায় না। সে কাউকে কিছু না বলে সেলসম্যানকে ইশারা করলো, এটাও প্যাক করুন, গিফট র্যাপ করে দিন। ধারার চোখে পড়েনি। সে তো তখনও পাশের আয়নায় নিজের সাদাসিধে কুর্তিটা টানাটানি করছে, কিন্তু শ্রাবণের চোখে তখন ভবিষ্যতের ছবি। ধারার চুল এলোমেলো ভঙ্গিতে কাঁধে ছড়িয়ে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, আর শরীরে এই সাদা ড্রেসের অনবদ্য মায়া। মনে মনে শ্রাবণ কেবল একটাই কথা বলল, স্নিগ্ধ রমণী। শপিং শেষ হতে না হতে শ্রাবণের 2 হাতে কয়েকটা ব্যাগ জমে গেল। ব্র্যান্ডেড কাগজের ব্যাগগুলো টান টান ভাঁজ, ভেতরে সাজানো নানান পোশাক। অন্য হাতে ধারা ধরা আছে। ধারার হাত মজবুত দৃঢ়, অথচ অদ্ভুত কোমল। এক টান নিয়ে ধারার তুলতুলে হাতটা তার মুঠোয়। ধারা হাঁটছে তার পাশে, মুখে হালকা অভিমান। সে এখনো বুঝতে পারছে না এত কিছু কিনলো কেন। তবে এটাও ঠিক যে ধারার ভেতরে ভেতরে বুকের ভেতর আনন্দে ঢেউ খেলছে। প্রতি কদমে তার ওনার প্রান্ত দুলে দুলে শ্রাবণের কাঁধ ছুঁয়ে যাচ্ছে। এভাবে মানুষটার পাশে হাঁটার সৌভাগ্য হবে ভেবেছিল কখনো? দুজনে শপিং মলে চকচকে করিডোরে এগোতে লাগলো। চারিপাশে কোলাহল, কেউ হাসছে, কেউ ব্যাগ হাতে বেরোচ্ছে, কেউ আবার দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। শ্রাবণ একপাশে মাথা ঘুরিয়ে বলল, চলো কিছু খেয়ে নেই, এতক্ষণ ধরে ঘুরছো, ক্লান্ত লাগছে নিশ্চয়। দাঁড়া হালকা মাথা নেড়ে রাজি হলো। ঠিক তখনই শ্রাবণের চোখ আটকালো একটা ঝকঝকে জুয়েলার্স শপের সামনে। কাচের ভেতরে রোজনাই ঝরানো সোনার সেট, ডায়মন্ডের নেকলেস, চিকন বালা। শ্রাবণের চোখ জলজল করে উঠল। কোনো পূর্বাভাস ছাড়াই এক টানে ধারার হাত চেপে ধরলো। ধরা হকচকি বলল, কোথায় নিচ্ছেন, খাবেন না? শ্রাবণ ছোটে সামান্য হাসি টেনে দৃঢ় গলায় বলল, আগে এটা। নারা কিছু বুঝে ওঠার আগে সে সরাসরি জুয়েলার্স শপের কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সোনালি আলো ঝলমলে ভেতরে ঢুকতেই ধারা হাঁপ ছেড়ে থমকালো। চারিপাশে শুধু অলংকারের ঝিকিমিকি, চোখ ধাঁধানো সৌন্দর্য। শ্রাবণ এখনো তার হাত ছেড়ে দেয়নি। দোকানের ভেতরে ঢুকেও এক মুহূর্ত না তাকিয়ে সে সেলসম্যানের দিকে সোজাসুজি বলল, নিউ লেটেস্ট কালেকশন দেখান। ধারার বুকের ভেতর ধপধপ করছে। এবার আবার কি করতে যাচ্ছে এই লোকটা? এসব আবার কেন? ভেতরে নরম হলুদ আলোতে গ্লাস টেবিলের উপরে সারি সারি ঝলমলে নেকলেস, কানের দুল, আংটির বক্স সাজিয়ে দিল সেলসম্যান। প্রতিটি গহনার গায়ে আলো পড়ে যেন আগুন জ্বলছে। ধারা চোখ কুচকে তাকালো। এত সব দেখে বুকের ভেতর অদ্ভুত কেন জানি কেঁপে উঠল।
সত্যি কি ওর জন্য? কিন্তু কেন? কি দরকার এসবের? শ্রাবণ এক মুহূর্ত দেরি করলো না। সামনে রাখা গয়নার ভেতর থেকে একজোড়া পাতলা চিকন সোনার বালা হাতে তুলে নিল। বালাগুলোতে ছোট্ট লাল পাথর বসানো, আলো চিকমিক করছে। ধরা মাত্রই তার চোখ সরে গেল ধারার দিকে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে অল্প বাঁকা হাসি টেনে বলল। এটা কিন্তু তোমার হাতে মানাবে। ধারা এক ছটকায় মাথা নাড়ল। না না, এইগুলো কেনার দরকার নেই। আমি গয়না পরি না। আপনি কেন শুধু শুধু এত টাকা নষ্ট করছেন? শ্রাবণ হেসে বলল। তুমি কি পড়বে সেটা আমি ঠিক করবো না, তবে আমি কি চাই সেটা আমি জানি। চুপ থাকো। বলে নিজের হাত ধরে রাখা বালাটা এক মুহূর্তে ধারার কবজিতে গলিয়ে দিল। ধারা হকচকে হাত টেনে নিতে চাইলো, কিন্তু শ্রাবণের আঙুল শক্ত করে ধরে রইল। তার কণ্ঠস্বর নামিয়ে এনে প্রায় ফিসফিস করে বলল। কথা শোনো, এই গয়নাগুলো তোমার জন্য নয়, পরোক্ষভাবে আমার জন্য। এগুলো যখন তোমার শরীরে তারার মতো চলচল করবে তখন আমার চোখ ভরে যাবে। তাই না পড়ার অজুহাত দিও না। ধারার গাল হঠাৎই লাল হয়ে উঠল, বুকটা ধরফর করছে, ছোট কাঁপছে, কিন্তু কোনো কথা বের হচ্ছে না। আর চোখে তাকিয়ে শুধু দেখলো শ্রাবণ এক নাগাড়ে তার কবজির বালার দিকে তাকিয়ে আছে, যেন এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। এরপর সেলসম্যান আরো কয়েকটা নেকলেস বাড়িয়ে দিল সামনে। শ্রাবণ এবার একটি হালকা সোনালি চেইনে ছোট্ট লাল পাথরের লকেট পছন্দ করলো। তারপর জিজ্ঞেস করলো। তোমার কোনটা পছন্দ হয় নাও, পছন্দ করো। ধারা ভয়ে কেঁপে উঠল। না, আমি পারবো না। শ্রাবণ হেসে এক পা এগিয়ে এলো, লকেটটা হাতে নিয়ে ফিসফিস করে বলল। ঠিক আছে, আমার এটা পছন্দ হয়েছে, তাই আমি নিজে পড়িয়ে দেবো। ধারা নিঃশ্বাস গলায় আটকে গেল। দোকানের মাঝখানে অচেনা মানুষের সামনে দাঁড়িয়ে তার কাঁপতে থাকা গলা স্পর্শ নামিয়ে আনলো শ্রাবণ। ঠান্ডা সোনার চেনটা গলায় ছোঁয়া মাত্রই ধারার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। চেনটা ঠিক করে বসিয়ে শ্রাবণ দুপা পিছিয়ে তাকালো। তারপর দৃষ্টি এতটাই গাঢ়, এতটাই মুগ্ধ, ধারার মাথা আরো নিচু হয়ে গেল। শ্রাবণ ধীরে ধীরে হাসল, কণ্ঠে দৃঢ়তা আর অদ্ভুত কোমলতা মিশিয়ে বলল। পারফেক্ট। ধারার মনে হলো বুকের ভেতরটা আজ অদ্ভুত মায়ায় ভরে গেছে। এরপরে আরো কিছু কাচের শোকেস একটার পর একটা খুলে দিচ্ছে সেলসম্যান। নেকলেসগুলো একটার পর একটা সামনের টেবিলে সাজানো হচ্ছে। মুক্তার সোনালি রূপালি রঙিন পাথর বসানো। ধারা নিঃশব্দে একপাশে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ তার চোখ আটকে গেল একটা নেকলেসে। চিকন সোনালি চেইনের সঙ্গে লাল সবুজ পাথর বসানো সূক্ষ্ম নকশা, যেন ফুলের পাপড়ি একটার উপর আরেকটা সাজানো। চোখ সরাতে পারল না সে। শ্রাবণ পাশে দাঁড়িয়ে আর চোখে লক্ষ্য করলো। ছোটে অল্প হাসি টেনে বলল। ওইটা দেখাতে বলবো? ধারা চমকে তাকালো, বুঝতে পারেনি বলে কিছু বলল না। তারপর বলল। না না, আর কেন দেখবেন, নিয়েছেন তো। তবু সেলসম্যানকে ইশারা করলো শ্রাবণ। ইঙ্গিত পেয়ে নেকলেসটা বের করে রাখলেন তিনি। শ্রাবণ হাতে নিয়ে তাকিয়ে রইল, সত্যি যেন ওর জন্যই বানানো। তখনই সেলসম্যান দাম বলল। সংখ্যা শুনে ধারার চোখ বিস্ফোরিত হওয়ার উপক্রম। মুখ লাল হয়ে গেল। এত দামের জিনিস সে কখনোই নিবে না। দ্রুত মাথা নাড়িয়ে বলল। না না, এটা নেবেন না, আমার একদমই পছন্দ হয়নি। শ্রাবণ ফ্রু উঁচু করলো, ছোটে বাঁকা হাসি ফুটে উঠল। শান্ত কণ্ঠে বলল। কিন্তু আমার পছন্দ হয়েছে। ধারা বিরক্তি স্বরে বিড়বিড় করল। ইস, এমনভাবে বলছে যেন উনিই পড়বে এটা। শ্রাবণও থপ করে বলল। আমি না পড়লেও আমার বউ পড়বে। বউ সম্বোধনটা শিহরিত করলো ধারাকে। বউ কত মিষ্টি একটা ডাক, তাই না? ধারার অবাধ্য মন আবারও ডাকটা শুনতে আকাঙ্ক্ষা করলো। তবে এই মুহূর্তে আগে শ্রাবণ সেখানে এসে পাগলামি থামিয়ে কিছু বলার জন্য মুখ খুলল। কিন্তু শ্রাবণ তার কথা কেটে দিল দৃঢ় অথচ কোমল স্বরে বলল। চলো আয়নার সামনে দাঁড়াও, গলায় দিয়ে দেখো একবার, তারপর বলো পছন্দ হয়েছে কিনা। ধারার বুক কাঁপতে লাগলো। চোখ নামিয়ে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সেলসম্যান নেকলেসটা গলায় পরিয়ে দিতে সাহায্য করলো। আলোয় ঝলমল করে উঠল তার ফর্সা গলা। শ্রাবণ দুই হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে রইল, চোখে অবিরাম মুগ্ধতা, ঠোঁটে এক ফোঁটা হাসি শুধু কয়েকটা তার মুখ থেকে বেরোলো। অদ্ভুত সুন্দর তো। ধারার বুক কেঁপে উঠল। সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলো আর বুঝলো এটা সত্যি তার গলা অসাধারণ মানাচ্ছে। কিন্তু দামটার কথা মনে পড়তেই আবারও মাথা নিচু করে ফেললো। শ্রাবণ বুঝে ফেললো সব।
এবার একটু ঝুঁকে তার কানে কানে ফিসফিস করে বলল, দাম আমি দিচ্ছি, মানটা তুমি দিচ্ছ, হিসাব একদম সমান। ধারা ফিউ কুচকাল, গলায় নেকলেস ঝলমল করছে, কিন্তু তার মুখের ভঙ্গি একেবারে অন্যরকম। চুচ কামড়ে নিচু গলায় বলল, না, এটা আমি নেব না। অন্য কিছু দেখুন, আমার ভালো লাগেনি এটা। কথা বলেও চোখের ভেতরে আলো গোপন করা গেল না। সে যেভাবে আড়াল করতে চাইছে, চোখ দুটোতে স্পষ্ট মুগ্ধতা লেগে আছে, কারণ শ্রাবণ নেকলেসটা পছন্দ করেছে তার জন্য। আর সেই পুরুষের চোখের মুগ্ধতার লোভেই ধারার ইচ্ছে করলো জিনিসটা নেয়ার, তবুও বলল না। শ্রাবণ হাত গুটিয়ে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর হালকা ফিউ কুচকে গম্ভীর স্বরে বলল, ধারা, মিথ্যে বলতে গেলে অন্তত চোখ নামিয়ে বলবে। চোখে পছন্দ লেখা, মুখে অপছন্দ। আমি কোনটা বিশ্বাস করব? ধারা এক ঝটকায় মুখ ঘুরিয়ে নিল, বিরক্তি মেশানো গলায় ফিটফিট করে পড়ল, আমি তো বললাম এটা একদমই ভালো লাগেনি, দামটাও খুব বেশি। শ্রাবণ এবার আর শুনলই না, সেলসম্যানের দিকে তাকে দৃঢ় স্বরে বলল। প্যাক করে দিন। ধারা হতভম্ব হয়ে গেল, হাত দিয়ে আঁকড়ে ধরল শ্রাবণের হাত, কাছে থাকা শার্টের অংশ। এটা কেন নেবেন? আমি তো বলছি লাগবে না। এত কিছুই তো নিলেন। আপনি কি টাকার গাছ লাগিয়েছেন? শ্রাবণ ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে নিল, এবার কণ্ঠস্বরটা অদ্ভুত শান্ত অথচ একেবারে দৃঢ়। বিয়ের পর তো কিছু দিইনি তোমায়। এই নেকলেসটা বাসরাতের উপহার ধরে নিতে পারো, আর বাকিগুলো স্বামীর দায়িত্ব থেকে কিনে দেয়া। ধারার মুখটা লাল হয়ে উঠল, লজ্জা সংকোচ বিরক্তি সব একসাথে জমে বুক ধরফর করতে লাগলো। তবুও সে জোর করলো না, নীরবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা বক্সের নেকলেস গুজে এনে শ্রাবণের হাতে দিল সেলসম্যান। শ্রাবণ বক্সটা হাতে নিয়ে তাকালো ধারার দিকে, ঠোঁটে বাঁকা হাসি, চোখে তীক্ষ্ণ মায়া। ধারা মুখ নামিয়ে ফেললো, বুকের ভেতর অদ্ভুত আলোড়ন। শ্রাবণ হুট করে কিছু একটা ভেবে বলল, এই ওয়েট ওয়েট, তোমাকে আমি বাসরাতের উপহার কেন দেব? আমাদের তো বাসরই হয়নি, রাইট? ধারা এলোমেলো দৃষ্টি ফেলে মাথা নামালো। এই বিষয়ে কখনো কোনো কথাই বলবি না সে, কোনোভাবেই না। শ্রাবণ নিজে থেকে বলল, এটা এখন তোমায় দেবো না, কিনে নিজের কাছে রাখছি, বাসর রাতেই দেবো। ধারা নিজের পর করা পণ অনুযায়ী চুপ থাকলো। আয়নার সামনে দাঁড়িয়ে আবারও নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো, কিন্তু হঠাৎ এবার দোকানের দরজা ঠেলে এক তরুণী ভিতরে ঢুকলো। আয়নার প্রতিবিম্ব দিয়ে চেনা এক মুখ দেখলো ধারা, চোখে মুখে আলগা হাসি, কিন্তু সেই হাসির ভেতরে লুকোনো আছে ধারার জন্য হুমকি ছায়া। মেয়েটাকে দেখা মাত্র বুকে কেঁপে উঠলো ধারার, নিঃশ্বাস আটকে এলো। এক মুহূর্ত দেরি না করে ধারা ঘুরে দাঁড়ালো, কাঁপতে থাকা হাতে ঝট করে আঁকড়ে ধরলো শ্রাবণের বাহু, যেন আঁকড়ে ধরলো তার একমাত্র নিরাপদ আশ্রয়। আঙুলগুলো কেঁপে কেঁপে শক্ত হয়ে গেল শ্রাবণের হাতায়। শ্রাবণ ফ্রি কুচকালো, অবাক হলো। নিচের দিকে তাকিয়ে দেখলো ধারা সাদা কুর্তির ভেতর কাঁপতে কাঁপতে তার বাহু আঁকড়ে ধরেছে, চোখ নিচু, ছুট কামড়ে ধরা। ভেতরে ভেতরে আতঙ্ক জমে গেছে মেয়েটা। শ্রাবণ এক মুহূর্ত তাকালো দরজার দিকে, মেয়েটিকে চিনে ফেলো সেও। চোখ সরু হয়ে এলো, ছোটে এক ফোঁটা বাঁকা হাসি টেনে আবার ধারার দিকে তাকালো, নরম অথচ দৃঢ় কঞ্চে বলল, ভয় পেও না, আমি আছি। ধারা চোখ তুলনা বরং আরো শক্ত করে জড়িয়ে ধরলো শ্রাবণের বাহু। বুকের ভেতর ধরফরানি এতটাই বেড়ে গেছে যেন বাহিরে ছিটকে বেরিয়ে হবে। সেদিনের ঘটনা ভুলিনি ধারা। শ্রাবণ আস্তে করে নিজের অন্য হাতটা বাড়িয়ে তার আঙুলগুলো ধরলো, নিঃশব্দে দৃঢ়ভাবে হাতের মুঠো নিল, যেন চারিপাশে পৃথিবী উধাও হয়ে গেছে, শুধু তারা দুজন আছে। তনি নিজেও ভাবেনি এই দোকানে এসে শ্রাবণকে দেখবে, তাও আবার ধারার সাথে। সে নিজেও অনেক চমকে গেল, কিন্তু নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য এক নারীকে সহ্য হলো না। তনির ভিতরে ঢুকে দুই একটা গহনা দিকে তাকানোর ভান করলো, কিন্তু চোখ একটু স্থির থাকলো না সেই গয়নার উপর। চোখ আটকে গেল শ্রাবণের দিকে, আর তার ঠিক পাশে শ্রাবণের বাহু আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে ধারা। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস যেন থমকে গেল তনির। ছোচের কোণে আড়ষ্ট হাসি জমে গেল, যা জোর করেও আর টেনে উঠাতে পারল না সে। ভেতরে ঝড়ের মতো কাঁপছিল, কিন্তু বাইরে দাঁড়িয়ে নিষ্পৃহ ভাব ধরে রাখলো। তবুও চোখগুলো বারবার ছুটে যাচ্ছিল ধারার দিকে। প্রতিবার সেই দৃষ্টি ছিল অস্বস্তি ভরা, বিদ্বেষের ঠাসা, যেন চোখে দিয়েই ধারাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। চোচ কামড়ে ধারা নিচু হয়ে গেল,
অনুভব করলো তন্নির সেই দৃষ্টির তীক্ষ্ণতা। বুকের ভেতর ধরফরানি আরো বেড়ে গেল। হাতের চাপটা আরো শক্ত করে দিল শ্রাবণের বাহুর উপর, কিন্তু তন্নি কিচ্ছু বলল না। ছোটে একবার শক্ত করে চেপে ধরলো, দৃষ্টি নামালো, আবার তুললো। প্রতিবারই ধারার দিকে এমন ঘৃণাভরা দৃষ্টিতে তাকানো যেন এক একটা তীর ধারার বুক চিরে ঢুকে যাচ্ছে। শ্রাবণ কেবল একবার তন্নির দিকে তাকালো, চোখে রুক্ষ করা দৃষ্টি ছুড়ে দিল, তারপর নির্বিকার ভাবে মুখ ফিরিয়ে নিল, যেন সে এই মুহূর্তে শুধু একজনকে দেখতে চাইছে, তবে তার পাশে দাঁড়িয়ে কেঁপে ওঠা মেয়েটাকে। তবে শ্রাবণ খুব ভালো করে বুঝতে পারো তন্নির চোখের ভাষা। এক একটা দৃষ্টি যেন ধারাকে বিদ্ধ করছে, কিন্তু সেই দৃষ্টি সহ্য করবে কেন? তার পাশে দাঁড়ানো ছোট্ট মেয়েটা হাতে এখনো শক্ত করে আঁকড়ে আছে তার বাহু। বুকের ভেতর সেই কম্পন, লজ্জা, ভয় সবই শ্রাবণ অনুভব করছে। সেই মুহূর্তে কোনো দ্বিধা না করে শ্রাবণ নিজের বাহু থেকে হাতটা সরিয়ে নিল না, বরং একটুখানি ঝুঁকে নরম অথচ দৃঢ় ভঙ্গিতে নিজের বাহুটা আরও শক্ত করে জড়িয়ে নিল ধারার কোমরের কাছে। ধারার শরীর কেঁপে উঠল, লাল হয়ে উঠল গাল। বিস্ফোরিত চোখে একবার শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ নির্বিকার, ঠোঁটের কোণে হালকা তৃপ্তির রেখা। সে আয়নার সামনে দাঁড়িয়ে ধারার চুল সরিয়ে দিল কাঁধ থেকে, গলার কাছে পুরনো চেনটা ঠিকঠাক করে দিল, যেন সে একমাত্র অধিকারী এই মুহূর্তে। তন্নি চোখ বড় বড় করে তাকালো সেই দৃশ্যের প্রতিটি ভঙ্গি তার বুকের ভেতর ছুরির মতো বিঁধতে লাগলো। তাতে চেপে সরে গেল মুখটা, কিন্তু চোখ ফেরালো না। ঘৃণা, ব্যথা আর হিংসায় মিশ্রণে তার বুক ফেটে যাচ্ছিল। শ্রাবণ এক মুহূর্তের জন্য আর চোখে তাকালো তন্নির দিকে, অবজ্ঞা মেশানো তীক্ষ্ণ দৃষ্টি। তারপর মৃদু স্বরে ঠিক ধারার কানের কাছে ঝুঁকে বলল, চমৎকার মানিয়েছে আমাদের একসাথে, আয়নায় দেখো। ধারা ভেতরে ভেতরে গলে যাচ্ছিল, কিন্তু বাইরে থেকে এক চুলও নড়ল না, শুধু চোখে নামিয়ে শক্ত করে চেপে ধরলো চোট। এরপর সত্যি সত্যি আয়নায় তাকালো। আসলেই তাদেরকে অনেক সুন্দর লাগছে, পাশাপাশি নিজেদের দেখে বুকটা যেন সিক্ত হলো বৃষ্টিতে। ধারা নিজেকে দেখলো না, তবে পাশে দাঁড়ানো মানুষটা কত সুন্দর, তাই না? আদৌ তার মতো মেয়েকে এই অসম্ভব সুন্দর মানুষের পাশে মানিয়েছে? তন্নির চোখে এবার অদ্ভুত এক পরিবর্তন এলো। ঘৃণায় ভরা দৃষ্টি হঠাৎ নরম হয়ে গেল, অশ্রুসিক্ত হয়ে উঠল তার চোখের কোণ, যেন এক মুহূর্তেই ভেঙে পড়তে বসেছে। প্রিয় মানুষকে অন্য নারীর পাশে দেখে বুকের ভেতরে হাহাকার করছে, কিন্তু সেই একই সঙ্গে ভেতরে লুকানো কামনাও জেগে উঠল। তার দৃষ্টি ধীরে ধীরে নামলো শ্রাবণের গলায়, প্রশস্ত কাঁধে, তারপর বুকের উপর। অদ্ভুত আকাঙ্ক্ষা ভরে গেল চোখে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। নিজের অজান্তে ঠোঁটের কোণে কামনা এক বাঁক খেলো, সে চোখ ফেরাতে পারছিল না। শ্রাবণের প্রতিটি ভঙ্গি, প্রতিটি নড়াচড়া যেন তাকে টেনে নিচ্ছিল গভীরে অন্ধকারে, যেখানে শুধু লোভ, কামনা আর অধিকার বোধ। শ্রাবণ খুব স্পষ্ট টের পেল সেই দৃষ্টি, কিন্তু নির্বিকার ভঙ্গিতে একটু পাত্তাই দিল না, বরং এক চুল ঝুঁকে ধারার গলায় আঙুল বুলালো। সেই দৃশ্য যেন তন্নির বুকের ভেতর ধাউ ধাউ করে আগুন ধরিয়ে দিল। আর শ্রাবণের আঙুলের স্পর্শ পেয়ে ঝোঁক গেল ধারা। সে প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তন্নির দৃষ্টি বরাবরের মতো বারবার শ্রাবণের শরীরে নেমে আসছে দেখে বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। সে নিজেও জানতো না কেন হঠাৎ মনটা ভারী হয়ে গেল। শিশুসুলভ অভিমান জমে গেল চোখে। আস্তে আস্তে মুখ ঘুরিয়ে আর চোখে তাকালো শ্রাবণের দিকে। ওর চোখে ঝলমল করছিল এক অদ্ভুত প্রশ্ন। আপনি শুধু আমার না? দাঁড়ার ঠোঁট ফুলে উঠল, কপাল ভাঁজ পড়ল। মনে হলো একেবারে ঈর্ষা জর্জরিত হয়ে বসেছে, অথচ কোনো কথা মুখ দিয়ে বের হলো না। বুকের ভেতর কেমন হাহাকার জমে উঠল। শ্রাবণ অনুভব করছিল সেই অভিমানী দৃষ্টি। সে বুঝতে পারলো ধারার চোখে এখন কেবল ছোট্ট শিশুর মতো অধিকার বোধ, যেন সারা পৃথিবীর সব কিছু ভাগ করা যাবে, কিন্তু শ্রাবণ সে কেবল তারই হবে, অন্য কারো নয়। ভালো লাগলো শ্রাবণের, কিছু বলল না। শ্রাবণ একটা জিনিস খেয়াল করেছে, শপিং করে বের হওয়ার পর থেকেই ধারার মনটা ভীষণ খারাপ। শ্রাবণ ভেবে নিল তন্নিকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখে ধারার মনটা ভালো নেই, তাই এটা সেটা বলে বোঝালো, কিন্তু বুঝলো না মেয়েটা। হ্যাঁ সূচক মাথা নেড়ে আবারও মুখে অন্ধকার চাদর চেপে ধরলো। আজ আর শ্রাবণ অফিসে গেল না, আজকের জন্য বাড়িতে রয়ে গেল। তাই ফিরেই দুপুরে ঘুমিয়ে গেল সে।
এদিকে খাওয়ার পর্ব শেষ করে ধারা গেল সালমা বেগমের কাছে। দামি দামি শাড়ি গয়নাগুলোর দায়িত্ব সাথে নিজে থেকেই তুলে দিল শাশুড়ির হাতে। প্রথমে নিতে চাইলেন না সালমা বেগম, অবাক হলেন ধারার এমন আচরণে, কিন্তু ধারা বলল, এত দামি দামি জিনিস যত্ন করতে পারবো না মা, আপনি নিজের কাছে রেখে দিন, আমার যখন প্রয়োজন হবে তখন চেয়ে নিব। অবাক হলেন সালমা বেগম, বারবার বললেন, এসব তোর জিনিস ধারা, আমি কেন রাখবো বল? নিজের থেকে এসব গোছানো শিখবি না? একটা সময় তো তোরও অনেক দামি দামি শাড়ি গহনা হবে, সব তো গুছিয়ে রাখা শিখতে হবে। ধারা মৃদু হেসে বলল, যতদিন আপনি আছেন ততদিন আমি কেন এসব নেব মা? আপনার কাছ থেকে আগে সংসারটা আগলে রাখা শিখে নিই, তারপর এসবও শিখে নেব। দেখবেন একদিন আমিও আপনার মতো দায়িত্বশীল হব। কিন্তু এত দামি দামি জিনিস নিজের কাছে রাখার মতো বুদ্ধি যোগ্যতা কোনোটাই আমার নেই। সালমা বেগমের চোখ জ্বলজ্বল করলো। ধারা আবারও বলল, আপনি তো আমার মা, মায়ের কাছেই তো সন্তানের সবকিছু গচ্ছিত থাকে। আপনিও না হয় এসব গচ্ছিত রাখুন। আপনি থাকতে এইসব নিজের কাছে রাখাটা আমার কাছে খুব নিচু মন মানসিকতার উদাহরণ মনে হচ্ছে মা। হয়তো এই মনোভাবকে গেয়েও বলবেন, তবে সত্যি গ্রামের মেয়ে বলেই এমন মনোভাব হয়ে গেছে আমার। সালমা বেগম চোখে পানি নিয়ে হাসলেন। গ্রামের মেয়ে হয়ে কত সুন্দর উদার মন মানসিকতার, কত সুন্দর বিনয়ী আচরণ। এমন মেয়ের সাথে কি কোনো শাশুড়ি খারাপ আচরণ করতে পারে? কখনোই না। বরং তখন শাশুড়ি নামক মহিলাটি নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। মনটা চায় মেয়েটাকে বুকের মধ্যে আগলে রেখে নিজের সব কিছু দিয়ে দিতে। বুক ফুলিয়ে শাসিলেন সালমা বেগম। দুপুরের পর শ্রাবণ ঘুমিয়েছিল, তাই সালমা বেগমের রুম থেকে এই ঘরে আসতে ধারা দেখলো লোকটা গভীর ঘুমে ব্যস্ত। কি যেন ভাবলো ধারা। গুটি গুটি পায়ে এগিয়ে হাঁটু মুড়ে বসে পড়লো মেঝেতে, হাত বিছানায় রেখে মাথা নামানো খানিকটা। অনিমেষ তাকিয়ে রইল শ্রাবণের ঘুমন্ত মুখটার দিকে। ইস, কত সুন্দর লাগছে মানুষটাকে। একটা ঘুমন্ত মানুষকে সর্বদাই নিষ্পাপ বাচ্চা মনে হয়। শ্রাবণকেও তেমনটাই মনে হচ্ছে। এলোমেলো চুল, সরু নাক, চিকচিক করা চোখের পাতা, স্থির ঠোঁট জোড়া, শক্ত চোয়াল, সবকিছু কত মোহময়। ধার ঠোঁট নিজের মাথা এলিয়ে দিল শ্রাবণের পাশে। মেঝেতে বসে সেভাবে মাথা রেখে দেখতে থাকলো শ্রাবণকে। শ্রাবণের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এই এসির মধ্যেও মানুষটা ঘেমে গেল কেন কে জানে। কাঁধের ওড়নাটা ডান হাতে নিয়ে খুব আলতো করে ঘামটা মুছে দিল ধারা। এরপর আবারও তাকে দেখলো শ্রাবণের সরু নাকটা, একটু আঙুল দিয়ে খানিকটা ছুঁয়ে দিয়েও দেখলো সেটা। তারপর আঙুলটা পাশে এনে গালটাও একটু ছুঁয়ে দেখলো। খানিকক্ষণ বাদে লোকটার চোখের পাতা কাঁপতে দেখে একটু বিচলিত হলো ধারা। হাতটা সরিয়ে নিতে চাইলো, কিন্তু তখনই ফট করে চোখ জোড়া খুললো শ্রাবণ। শেখ চমকালো ধারা। আঙুলটা শ্রাবণের গাল থেকে সরিয়ে নিতে চাইলেও পারল না। খপ করে চোরা চোখে তাকানো ধারাকে ধরে ফেললো। মানুষ ঘুম থেকে জেগে উঠে আধো আধো চোখ খুলে, অথচ এই লোক ফট করে কিভাবে জেগে উঠলো ভেবেই পেল না ধারা। একবার শ্রাবণের হাতের মুঠোয় আটকে থাকা আঙুলটা দেখলো সে। এরপর শুকনো ঠোক গিলে থাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ মুখ কুচকে খুমু খুমু স্বরে বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন? এক মুহূর্তের জন্য অভিমান হলো ধারার। আর শপিং মলে যখন তনি শ্রাবণকণে গভীর দৃষ্টিতে দেখছিল, সেই মুগ্ধতার আকর্ষণের দৃষ্টি মোটেই সহ্য হয়নি ধারার। কই, তখন তো লোকটা ওই মেয়েটাকে কিচ্ছু বলেনি, তবে এখন কেন তাকে বলছে? হুট করে এই পৃথিবীর সমস্ত সাহস একত্রিত করলো ধারা। ঠোঁট উলচে কান্নার মতো করে ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, আমি আমার বিয়ে করা স্বামীর দিকে তাকিয়েছি, এতে আপনার কি যায় আসে? তাকিয়ে আছি, বেশ করেছি। অকারণেই তাকানোর অধিকার আছে আমার। এক পলকে ঘুম পুরোপুরি উড়ে গেল শ্রাবণের। তুমি তুমি এই কথা বলছো? ওয়াও, জোস তো। না, ঠিক আছে, আসল অধিকার আছে, কিন্তু কেন তাকিয়ে আছো সেটা জিজ্ঞেস করলাম। তুমি তো অকারণে কিছু করো না, তাই। শ্রাবণের কথা শেষ করতে দিল না ধারা। আর একটু তেতে উঠে বলে উঠল, ওই মেয়েটা যখন অত গভীর চোখে তাকিয়েছিল তখন তো গিয়ে ওকে কারণ জিজ্ঞেস করেননি, তবে আমার বেলায় কেন করলেন? ও দেখতে সুন্দর বলে, ওর চাহনি ভালো বলে, তাই মানা করেননি, তাই না? সে এক ঝটকায় শোয়া থেকে উঠে বসলো। মেয়েটা পাগল হলো কি না চেক করতে হবে, নাকি কিছু খেয়ে এসেছে। এই ফাঁকে শ্রাবণের হাতের মুঠোয় থাকা আঙুলটাও ছাড়িয়ে নিল ধারা। ধারার লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে শ্রাবণ এক ভ্রু উঁচে ছুচকামে হাসি আটকে বলল,
আর ইউ জেলাস মিসেস শেখ? শ্রাবণ অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। মোটেই না। আরে আস্তে, এত জোরে মাথা ঝাঁকালে তো খুলে পড়ে যাবে। ধারা ফ্রুকুচকে তাকালো, এরপর ঝড়ের গতিতে দুদিকে মাথা নেড়ে বলল। মিটি হাসলো শ্রাবণ। তার খুনসুটিতে বিরক্ত হলো ধারা। চলে যেতে চাইলে ফট করে ধারাকে টেনে বিছানায় নিজের পাশে বসালো, কানের কাছে চুল গুজিয়ে দিয়ে বলল। তোমার কি জ্বলছে শোনা? ধারা দুদিকে মাথা নেড়ে না বোঝালো। মেয়েটা এতই রেগে আছে যে শ্রাবণ তাকে যে আদুরি ভঙ্গিতে সোনা বলে ডেকেছে সেটা শুনতে পেল না। তবে এবার শ্রাবণও অন্য জায়গায় মনোযোগ দিল। ধারার কানের কাছে চুল গুজে দেয়ায় গালটা বেশ কাছ থেকে দেখতে পাচ্ছে শ্রাবণ। তখনই চোখ পড়ল ধারার গালের পাশের স্থানে পাওয়া চিকচিক করতে থাকা লাল তিলটাতে। ঠকিল শ্রাবণ। চুমুকে না তিলটা আনছে তাকে। ঘোর লাগানো দৃষ্টিটা দেখতে পেল না ধারা। সে তো ঈর্ষায় জ্বলে পুড়ে ছাড়খাড় হতে ব্যস্ত। শ্রাবণ এতটাই ঘুরে চলে গেল যে কিছুই মনে রইল না তার। অনিয়ন্ত্রিত হাতটা নিচে থেকে উঠে এলো নরম গালটার কাছে, আলতো করে ছুঁয়ে দিল লাল রঙা তিলটা। প্রিয় পুরুষের শিহরণ জাগানো হাতের স্পর্শে কেঁপে উঠল ধারা। চোখ বুজে এক ঝটকায় উঠে দাঁড়ালো, আবারও হাত টেনে ধরে শ্রাবণ। এক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছ? পাশের ঘরের বারান্দায়, বাগানে গাছগুলোতে পানি দিতে হবে। ধারা পুরো কথাটাই অন্যদিকে চোখ রেখে বলেছে। নিতান্ত অজুহাত শ্রাবণের দিকে তাকানো সাহস নেই। মনে ঝড় উঠেছে। বেসামাল গতিতে অনাকাঙ্ক্ষিত ছোঁয়াটা আসার বাইরে ছিল, অথচ পুরোটা সময় শ্রাবণের চোখ ছিল অন্য কোথাও। খুব সূক্ষ্ম সেই নেশালো দৃষ্টিটা গাঢ় হতে শ্রাবণ আবারও ঠক গেল। ভুল কিছু হয়ে যাবে বেশিক্ষণ সেই দিকে তাকিয়ে থাকলে। তাই ধারার গলা থেকে চোখ সরিয়ে চোখের দিকে তাকে হাসকি স্বরে বলে উঠল। তোমার গলার লাল তিলটা ভীষণ সুন্দর। তৎক্ষণাৎ কেঁপে উঠল ধারা। লজ্জায় সুকুঞ্চিত হলো মন প্রাণ শরীর। শ্রাবণ বুঝলো মেয়েটার উৎকণ্ঠা, তাই ছোট কামড়ে হেসে ছেড়ে দিল হাতটা। ছাড়া পেতে ঝড়ের ন্যায় দৌড়ে পালালো ধারা। শ্রাবণ অপলক চোখে চেয়ে দেখলো নিজের প্রেয়সী ছুটে চলা। অনুভব করলো একটা মায়া, উপলব্ধি করলো অদ্ভুত এক নেশা যা অন্য কিছুতে কাটবে না হয়তো। এই গলার লাল তিলটায় একবার গভীরভাবে ছুঁয়ে দেখলে খানিকটা শান্ত হবে ব্যাকুল নেশায় মত্ত মনটা। অনাকাঙ্ক্ষিত কিছু জীবনে আসলে, অপ্রত্যাশিত কিছু অনায়াসে পেয়ে গেলে যে কোনো মানুষ মূর্ছা যাওয়ার উপক্রম হয়। ধারার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হয়নি। ছোট থেকে অনেক ঝড় ঝাপটা গেছে তার উপর দিয়ে। কেউ সামান্যটুকু আদরও তাকে করেনি। আর 5টা মেয়ের মতো বাবার আদর পায়নি, মায়ের ভালোবাসা পায়নি। তবে সময়ের অদ্ভুত খেলায় আজ শ্রাবণ শেখ তার কাছে এসেছিল। যতটুকুই হোক না কেন তবুও কাছে তো এসেছিল, যা একদমই নিতে পারেনি ধারার ছোট্ট খায়াটা। পুরো দমে ছুটে এসে একদম পাশের রুমের বারান্দাতে এসে থামলো ধারা। রেলিংয়ে 2 হাত রেখে হাঁপাতে লাগলো। জোরে জোরে শ্বাস টানার ভঙ্গিটা দেখে মনে হচ্ছে পেছনে কেউ তাড়া করেছিল। অবাধ্য মনটা অবশ্য বলেছে আসলে পেছনে তাড়া করেছিল অদৃশ্য মনটা। তীক্ষ্ণ দৃষ্টিটা আর শ্রাবণ শেখের একটুখানি ছোঁয়াটা তাড়া করছিল উম্মদের মতন। সন্ধ্যা নেমে এসেছে, দিনের আলো প্রায় ফুরিয়ে গেছে। সামিউল শেখ প্রতিদিনের মতো 1 কাপ রং চা নিয়ে টিভির সামনে বসেছেন। মনোযোগী দৃষ্টি নিয়ে নিউজ চ্যানেলগুলো একটার পর একটা বদলাচ্ছেন। আজকাল যত সব উদ্ভট ভয়ানক নিউজগুলো ছড়িয়ে গেছে। পৃথিবী কতটা না অদ্ভুত। সামান্য সম্পত্তির জন্য এক ভাই আরেক ভাই প্রাণ পর্যন্ত নিতে দ্বিধাবোধ করে না। শিশু পর্যন্ত ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। এসব ছাড়া চুরি ডাকাতি তো প্রতিদিনের সাধারণ খবর। এদের তো জালেম বললেও কম হয়ে যায়। প্রতিদিন এসব নিউজ আসে চ্যানেলগুলোতে, আর দেখেই সর্বদা মুখ কুচকে ফেলেন সামিউল শেখ। ছোট্ট একটা জীবন মানুষের কি দরকার এসব করার? সম্পত্তি কি কবরে নিয়ে যাবে? দীর্ঘশ্বাস ফেলেন ভদ্রলোক। একটু পরেই দেখা গেল ধারাকে খুব মনোযোগ দিয়ে রান্নাঘরে চা বানানো শিখছে সে। যদিও ধারা অনেক ভালো চা বানায়, তবে এটা নাকি কি একটা বিদেশি রকমের চা, যেটা সামিউল শেখ আর শ্রাবণ প্রায়শই খায়। যখনই ধারা শুনলো এই ধরনের চা শ্রাবণের পছন্দ, তখনই মিনমিন করে এসে বিড়ালের মতো উক্কিঝুঁকি মেরে সালমা বেগমের চা বানানোটা দেখতে থাকলো। মনে মনে সব শিখে নিতে শুরু করলো। কিছুক্ষণ পর চা বানানো শেষ হলে সালমা বেগম ট্রেতে 4টে কাপ সাজিয়ে দিয়ে ধারার হাতে দিলেন।
ট্রে হাতে ধারা ওনা সামনে নিল। তারপর এক পা দুপা করে সোফার দিকে এগোতেই থাকলো, কিন্তু সোফায় সামিউল শেখের দিকে আসার আগে শ্রাবণকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা গেল। কালো রঙের টি শার্টটা পরতে পরতে নিচে নামলো শ্রাবণ। এক পলক ধারার দিকে তাকালো। এইদিকে শ্রাবণকে দেখে পা জোড়া স্তব্ধ হলো ধারার। বুকের ভেতর কাল বৈশাখী প্রবল ঝড়ই উঠল। হাতে থাকা ট্রেটাও থরথর করে কাঁপতে থাকলো। শুকনো ছোট জিভের অংশভাগ দিয়ে ভিজিয়ে ঝোঁক গেল মেজা। নিতান্ত অতিরঞ্জিত ব্যাপার স্যাপার কিছু, কিন্তু করার নেই। কি বিকেলে ওই ঘটনার পর থেকে ধারা শ্রাবণের সামনে যায়নি বা যাওয়ার সাহসও পায়নি। লজ্জায় মরিমরি অবস্থা মেয়েটার। প্রথমে তন্নির প্রতি রাগে সে হুঁশ হারালেও পরে বুঝতে পেরেছে কতই না লজ্জাজনক কাজ করেছে সে। ঘুমন্ত লোকটার দিকে অভস্রের মতো তাকিয়ে থাকার কি দরকার ছিল? আবার তর্ক করেছে, ইস কি লজ্জা, কি লজ্জা। শ্রাবণ আর চোখে ফ্রিকোচকে সবটাই লক্ষ্য করলো। ট্রের কাপে কাপে চায়ের ভেতর থেকে ধোঁয়া উঠছে, আর তার সাথে সাথে মেয়েটার হাতও কাঁপছে থরথর করে। মনে মনে ইডিয়েট। বলতো ভুলো না শ্রাবণ, তাকে দেখে এমন কাঁপাকাঁপি করার কি আছে? সে কি বাচ্চা মেয়েটাকে খেয়ে ফেলবে নাকি? দুষ্টু মনটা হুট করে আবার অবাধ্য হলো। মিচিমিচি হেসে শ্রাবণ ফিটফিট করলো। আসলে জিভে খেয়ে ফেলা দরকার। বিরক্তিতে চোখ মুখ কুচকে ধারার দিকে চেয়ে সোফায় বসতে গিয়েও বসলো না শ্রাবণ। মেয়েটা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, টোক্কা দিলে বোধহয় থাপ্পাস করে পড়ে যাবে। হাতে থাকা ট্রেটার প্রতি মায়া হলো শ্রাবণের। দাঁড়া কিছু বুঝে উঠতে না উঠতে শ্রাবণ হঠাৎ এগিয়ে গিয়ে ধারার হাত থেকে ট্রেটার নিয়ে নিল। বিস্ময়ে বিভূত ধারা সন্দিহান দৃষ্টি ফেলে তাকালো শ্রাবণের। দাঁত কিরমির করে বলে উঠল, ড্রিল মেশিনের মতো কাঁপছো, এর মধ্যে আবার ট্রে হাতে ঘুরছো। ইউ ক্যারি অন ইউর কাপাকাপি। দাও, এটা বরং আমি নিয়ে যাচ্ছি। ধারা গাল লাল হয়ে উঠল লজ্জায়। বুকের ভেতর আরো দ্রুত বাঁচতে লাগলো ঝাঁকঝোল। কিছু বলার সাহস পেল না সে, আর চোখে শুধু তাকে নিজের আঁচল খুঁড়তে লাগলো। শ্রাবণ সামিউল শেখের দিকে এগিয়ে যেতে শুরু করলো। ধারাও শ্রাবণের পেছন পেছন গুটি সুটি মেরে বিড়ালের মতো এগোলো। আর শ্রাবণ সোফার কাছে থামলেও ধারা সুকুঞ্চিত হয়ে শ্রাবণের পেছনে দাঁড়ালো। উকি মেরে একবার কাপের দিকে তাকিয়ে দেখলো সব ঠিক আছে কিনা। শ্রাবণ এক কাপ সামিউল শেখের সামনে রাখতেই আগুনে কেরোসিন ঢালার মতো তেতে গেলেন ভদ্রলোক। রীতিমতো থমকে বলে উঠলেন, তোমরা কি আমায় চায়ে ডুবে মারতে চাইছো? হ্যাঁ, অপ্রস্তুত হলো শ্রাবণ। ধারাও পিটপিট করে তাকালো। সে তো একেবারেই দিশেহারা। পরে শ্রাবণ খেয়াল করলো সামিউল শেখের হাতে আগে থেকেই এক কাপ রং চা। তাই শ্রাবণ বলল, আমি কি জানি বাবা, মাই তো দিল। তুমি আমার রং চা খেয়েছো কেন এখন? এ চা খাবে না? সামিউল শেখ এবার ফট করে শ্রাবণের হাত থেকে দ্বিতীয় কাপটাও নিয়ে নিলেন। আমতা আমতা করে গম্ভীর স্বরে বললেন, সেটা বড় কথা না। বড় কথা হলো তোমার মা ছেলে মিলে চায়ের মধ্যে ডুবে আমার কবরে যাওয়ার রাস্তা ক্লিয়ার করার কুটিল ষড়যন্ত্র করছো। শ্রাবণ দীর্ঘশ্বাস পেল। নিজে বাবাকে খুব ভালো করে চেনে সে, তাই নিজের কাপটা নিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। ধারা বিরাট অস্বস্তিতে পড়ল। শ্বশুরের হঠাৎ এমন আচরণ আর শ্রাবণের নির্লিপ্ততার কারণ বুঝল না। সে এবার মিনমিন করে পড়ল, আপনি খেতে না চাইলে চাটা দিয়ে দিন, জোর করে খেতে হবে না বাবা। চায়ের কাপে চুমুক দিয়ে বাঁকা হাসলো শ্রাবণ। চা ফিরিয়ে দেবে, তাও আবার তার বাবা? অসম্ভব। সামিউল শেখ দুটো কাপে শক্ত করে হাত চেপে ধরে মিনমিন করে বললেন, না বৌমা, তোমার শাশুড়ি যখন কষ্ট করে বানিয়েছে তখন কি আর করার, খেতেই হবে। এরা মা ছেলে দুজনেই তো চালভি। রান্নাঘর থেকে সালমা বেগমের বিদ্রুপ শহর ভেসে এলো। এখানে যে কে চালবি সেটা আমরা বেশ ভালোই জানি। যাগে শ্রাবণ, রাতে আরো এক কাপ চা বানাবো বুঝলি, তোর বাপকে দেব না। প্রথমে বউয়ের সামনে নিজের চা লোভের বিষয়টা ফাঁস হওয়ার অপ্রস্তুত হলেও পরের কথাটা শুনে চমকে রান্নাঘর দিকে তাকালেন সামিউল শেখ। চা তাকে দেবে না মানে কি? হেও কি সম্ভব নাকি? চা ছাড়া তো ভদ্রলোকের জীবন অচল। তার ভেতরে ছোট্ট ভূমিকম্প শুরুই হলো। চা ছাড়া তার তো বেঁচে থাকা দায়। শ্রাবণ ঠিক করেই হেসে উঠতে গিয়ে মুখ চেপে রাখলো, হাসলো না। এই বাড়িতে তারা দুজনেই চরম লেভেলের চাকর। ধারা আর শ্রাবণ তেমন পাগল না হলেও বাকিরা চায়ের জন্য জান দিতে প্রস্তুত।
দাঁড়া এবার বুঝলো বিষয়টা, সেও মুচকি হেসে আবারও রান্নাঘরে চলে গেল। শ্যামল শেখ খানিকটা ঝুঁকে আসলো শ্রাবণের দিকে, চোখ কুচকে থমক দিয়ে বলল, এই ছেলে, বৌমার সামনে আমায় অপমান করবি না। আর তোর মাকে বলে দিস, আমায় ছাড়া চা খেলে সে মোটেও বেহেশত পাবে না। ফেরেশতারা কিন্তু সব দেখছে। রাতে যেন আরও 2 কাপ পাই, মাথায় রাখিস। বিষম লেগে গেল চায়ে চুমুক দিতে থাকা শ্রাবণের, কাশতে কাশতে অসহায় চোখে তাকালো বাবার দিকে। তাহলে এই ডায়লগটা সে বংশগত পেয়েছে, এই জন্যই তারা কিছু করলেই তাকে এই হুমকি দেয় শ্রাবণ। কি একটা অবস্থা। খানিক বাদে সালমা বেগম আর ধারাও সোফায় এসে বসলো। সালমা বেগম কায়দা করে শ্রাবণের পাশে ধারাকে বসাতেই দুটো হার্টবিট মিস করলো ধারা। নিচের ওনা চেপে ধরলো সে। মেয়েটাকে পাশে বসতে দেখে শ্রাবণও সবার আড়লে একটু এগিয়ে এলো, আর চোখে দেখলো পিছিটার লাজুক মুখটা। পাকা চমচের মতো লাল হয়ে যাওয়া মুখটা দেখতে এত ভালো লাগে কেন কে জানে। সামিউ শেখ কিছুটা একটা মনে করতে হুট করে বলে উঠলেন, ও ভালো কথা। রাতে কি তুই বিজি থাকবি নাকি? অফিসের কোনো কাজ আছে নাকি? শ্রাবণ একটু সময় নিয়ে ভেবে বলল। না, তেমন কাজ নেই। সামিউ শেখ এবার চায়ের কাপ নামিয়ে রেখে স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তাহলে চল একটু সিটি হসপিটাল থেকে ঘুরে আসি। এক মুহূর্তে ঘরের পরিবেশ পাল্টে গেল। সবাই অবাক হয়ে তাকালো ভদ্রলোকের দিকে। সালমা বেগম শ্রীকুচকে বললেন, হাসপাতালে হঠাৎ কেন? শ্রাবণ অবাক, গুরুতর ভঙ্গিতে জিজ্ঞেস করল, কোনো কিছু কি হয়েছে নাকি বাবা? ধারাও চিন্তিত দেখে একবার শ্বশুরের দিকে আরেকবার শ্রাবণের দিকে তাকালো। সাইমুল শেখ এবার একবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, তন্নি সুইসাইড করার চেষ্টা করছিল। এক মুহূর্তের পুরো কথা হিম হয়ে গেল। সালমা বেগম 2 হাত জোর করে মাথায় দিলেন। আল্লাহ, এ আবার কি বলছো তুমি? শ্রাবণের চোখ বিস্ফোরিত, একবার ধারার দিকে তাকালো সে। চিন্তিত হতে জোয়াল শক্ত হয়ে গেল। ভেতরে প্রচন্ড ধাক্কা খেলেও ঠান্ডা গলায় বলল, কি বলছো তুমি বাবা? কখন হলো এসব? সাইমুল শেখ ধীরে ধীরে উত্তর দিলেন, বিকেলের দিকে খবর পেয়েছি ওনাকে ওষুধ খেয়েছিল, বাকি সময় মতো টের পেয়েছে ওর বাবা। এখনও সিটি হসপিটালে আইসিইউতে আছে। দাঁড়ার বুকের ভেতরটা থক করে উঠলো। নিজের অজান্তে ওনা চেপে ধরল সে। মাথায় ঘুরপাক খেতে লাগলো বিকেলে জুয়েলারি শপের সেই দৃশ্যটা। তন্নির চোখের দৃষ্টি, সেই হাহাকার মাখা কামনা। এটা বুঝতে বাকি নেই যে তন্নি কোনো কারণে এই কাজটা করেছে। একবার অসহায় চোখে শ্রাবণের দিকে তাকালো ধারা। শ্রাবণ আগে থেকে তাকিয়েছিল। চোখাচোখি হতে ধারা চোখ নামিয়ে নিল। সালমা বেগম কিছুক্ষণ ভেবেই বললেন, তো আপনি কেন যেতে চাইছেন শ্রাবণের বাবা? শ্রাবণের চোখে একই প্রশ্ন। সামিল শেখ ঠোঁট ভিজিয়ে বলেন, তন্নির বাবা কল করেছিল, পুরোপুরিভাবে জ্ঞান এখনও ফেরেনি, কিন্তু বিড়বিড় করে নাকি শ্রাবণের নাম বলছে বারবার। তাই ভাবছি একবার ফর্মালিটি খাতিরে দেখে আসে। আর ডক্টর নাকি পুরো ঘটনা শুনে বলল শ্রাবণকে একবার নিয়ে গেলে অবস্থার উন্নতি হতে পারে। শ্রাবণ শিকুচকে তাকে জোরালো দীর্ঘশ্বাস ফেলল। তাকে দেখলেই মেয়েটা সুস্থ হবে নাকি? সিনেমাটিক ব্যাপার। সালমা বেগমও খুব বেশি আমলে নিলেন না, কিন্তু ধারা চিন্তিত হলো। হাতের কাপটায় আঙুল ছুঁয়ে ভাবতে থাকলো কিছু একটা। সাইমুল শেখ এবার কণ্ঠ খাদে নামিয়ে নরম স্বরে বললেন, আমার কি মনে হয় জানিস শ্রাবণ, মেয়েটা বোধহয় সত্যি তোর প্রতি উইক। সোজা বাংলা ভাষায় ভালোবাসে তোকে। আসলে আশা, ভরসার বিশ্বাস 3 জিনিসই মারাত্মক ভয়ঙ্কর। তন্নির ক্ষেত্রে আশাটা কাজে লেগেছে। ও আশা করেছিল তোর সাথে সংসার করার। বিশ্বাস, আশা আর ভরসা থেকে ধীরে ধীরে ভালোবাসা জন্ম নেয়। এগুলো যতদিন থাকে মানুষ বেঁচে থাকার অজুহাত খুঁজে নেয়, কিন্তু যেদিন এগুলো ভেঙে যায় সেদিন মানুষ সব শেষ করে ফেলে। শ্রাবণ কোনো উত্তর দিল না, শুধু এক পলক ধারার দিকে তাকে চোখ বুজে গভীর নিঃশ্বাস নিল। ধারা নিজেকে তন্নির জায়গায় বসালো। মনে মনে নিজের মতো করে ভাবলো যে সে যদি তন্নির জায়গায় থাকতো, তার শ্রাবণকে অন্য কোনো মেয়ের সাথে দেখতো, তবে কেমন অনুভূতি হতো। পরের মুহূর্তে পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল ধারার। ভয়ানক যন্ত্রণা, সে এমন দৃশ্য নিতেই পারবে না। সাইমুল শেখ কিছুক্ষণ নীরব থেকে ভাবনাগুলোকে গুছিয়ে নিলেন। এরপর এক চুমুক চা খেয়ে গলা পরিষ্কার করলেন। মানুষ যখন কাউকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে, তখন সেই মানুষটা যদি হাতছাড়া হয়ে যায়, তখন সে ভেঙে পড়ে একেবারে। তন্নির ক্ষেত্রেও
তাই হয়েছে। ওর নিজের পরিবার হয়তো যথেষ্ট মনোযোগ দিতে পারেনি, কিংবা দিতে চেয়েও পারেনি। ভদ্রলোক এবার নিঃশ্বাস ফেললেন, ধারার দিকে অসহায় দৃষ্টি ফেলে শ্রাবণের দিকে তাকিয়ে বললেন, ভালোবাসা একটা অদ্ভুত ব্যাপার রে। এটা কাউকে শক্তিশালী করে তুলে, আবার ধ্বংসও করে দেয়। তন্ময় হয়তো ভেবেছিল তোকে বিয়ে করলে পৃথিবী পূর্ণ হবে, কিন্তু যখন দেখলো তুই অন্য কারোর সাথে সংসার শুরু করেছিস, তখন সেই ভরসার জায়গাটা ধসে গেল। সালমা বেগম সুকুচকে মাঝখানেই বললেন, তাহলে কি এমন ভুল কাজ করবে, নিজের জীবনটাই শেষ করতে চাইবে? সাইমুল শেখ শান্ত গলায় উত্তর দিলেন, আত্মহত্যার চেষ্টা যে সঠিক কাজ তা বলছি না, তবে মানসিক চাপ, একাকিত্ব, ভরসা, জায়গা হারানো, সব মিলিয়ে মানুষকে এভাবে ঠেলেতে অন্ধকারে। ও হয়তো চেয়েছিল একটা শেষ চেষ্টা করতে, যেটা আমরা এখন ডিস্টার্ব মেন্টাল স্টেট বলি। শ্রাবণ নিচু স্বরে বলল, কিন্তু বাবা, এসব নিতান্ত ছেলে মানুষে। আমি বিবাহিত। জন্ম, মৃত্যু, বিয়ে, 3 জিনিস উপরওয়ালার হাতে। এটা তোমরাই আমায় বলেছ। জোর করে কোনো কিছু হয় না। ওই মেয়েটার এমন কুৎসিত ভাবনা থাকাটা কি স্বাভাবিক? সাইমুল শেখ ধীরে মাথা নেড়ে বললেন, ভাবাটা স্বাভাবিক শ্রাবণ, কিন্তু এই ভাবনা যদি সামনে না ওঠে, তাহলে ওর জীবনটাই শেষ হয়ে যাবে। এই জন্য ডাক্তারও বলেছে তোকে একবার দেখা দিতে। তোর উপস্থিতি হয়তো ওর মাথায় একটা স্পষ্ট উত্তর তৈরি করবে যে তুই এখন অন্য কারো, তোর জীবন অন্য দিকে এগিয়ে গেছে। সেটা হয়তো কষ্টের হবে, কিন্তু সময়ের সাথে ওর মেনে নিতে সাহায্য করবে। আমি চাইছিলাম তোকে নিয়ে যেতে, শুধু শেষবারের মতো বুঝিয়ে আসবি ওকে। সরাসরি বলে বুঝাবি যে এসবে করেও কোনো লাভ নেই। ধারার বুকটা হুহু করে উঠলো, ভেতরে ভেতরে যেন আঘাত লাগলো। একদিকে তন্নির কষ্টের প্রতি সহানুভূতি, অন্যদিকে অদ্ভুত ভয়। শ্রাবণ যদি গিয়ে তন্নির অবস্থা দেখে দুর্বল হয়ে পড়ে? ওর মনে হঠাৎ করেই এক অদ্ভুত শঙ্কা জন্ম নিল। যদিও এটা একটা ছেলে মানুষের চিন্তা ভাবনা। সালমা বেগম হালকা অসন্তোষ মাথা নাড়ালেন। এই সবই বাড়াবাড়ি। একটা ছেলের জন্য এভাবে নিজের জীবন শেষ করতে যায় কেউ? এর মানে হলো মনের জোর নেই মেয়েটার। সাইমুল শেখ স্ত্রীর দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। তুমি আমি বয়সে অনেকটা বড় হয়েছি বলেই এসব ঠান্ডা মাথায় ভাবতে পারি, কিন্তু ও এখনো তরুণী। ওর কাছে ভালোবাসাটাই সবচেয়ে বড়। তুমি আমি হয়তো বলবো জীবন মানে সংসার, দায়িত্ব, পরিবার, কিন্তু তন্নির কাছে জীবন মানে শুধু আবেগ। আর সেই আবেগকে যখন সে দূরে সরে যেতে দেখলো, তখন ওর চোখে সব অন্ধকার হয়ে গেছে। শ্রাবণ এবার মেসেজের চোখ নামিয়ে ভাবতে থাকলো কিছু একটা। সালমা বেগম আর চোখে ধারার দিকে তাকালেন। তিনি ভেবেছিলেন আজকেও ধারা বরাবরের মতো নির্লিপ্ত অভিব্যক্তি নিয়ে থাকবে, অথচ অবাক হয়ে তিনি লক্ষ্য করেন ধারা একরাশ আশা নিয়ে আতঙ্কিত নয়নে চেয়ে রয়েছে ভাবুক শ্রাবণের দিকে। চোখে এক ফালি আশা, ভরসা আর চরম বিশ্বাস। সালমা বেগম অবাক হয়ে দেখলেন ধারাকে, এরপর নিজের ছেলের দিকে তাকালেন। অজান্তে চোখের কোণে হাসি ফুটে উঠল তার। তিনি এবার সাইমুল শেখকে ইশারা করলেন ধারাকে দেখার জন্য। ভদ্রলোক হেসে মাথা নেড়ে বোঝালেন তিনি সবাই দেখছেন। শ্রাবণ ফোঁস করে শ্বাস ফেলে ফট করে জানালো, ঠিক আছে বাবা, আমি তৈরি হয়ে আসছি। শেষবারের মতো একবার দেখা করে আসি। শ্রাবণের হঠাৎ সিদ্ধান্তে ঘরের সবাই মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সবার বিস্ময়ের মাঝে শ্রাবণ কোনো দ্বিধা না চেখেই হঠাৎ পাশে বসে থাকা ধারার হাত চেপে ধরলো, মুখে বলল, ঘরে চলো, কথা আছে। মেয়েটা যেন আচমকা বিদ্যুতের শক খেলো। ঠান্ডা আঙুলগুলো মুহূর্তেই ঘেমে উঠল, লালচে মুখটা আরো চকচকে লাল হয়ে উঠল। কিছু বুঝে ওঠার আগে শ্রাবণ উঠে দাঁড়ালো, হাত আঁকড়ে রাখা ধারাটাকেও দাঁড় করালো জোরে টান দিয়ে। বিস্মিত চোখে সালমা বেগম আর সাইমুল শেখ একে অপরের দিকে তাকালেন। তারা ভেবেছিলেন শ্রাবণ শুধু কথা বলবে, কিন্তু এভাবে সবার সামনেই ধারাকে হাত ধরে টেনে নিবে সেটা ভাবেনি। ধারা অসহায় চাহনি ছুঁড়ে একবার সালমা বেগমের দিকে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস পেল না। শ্রাবণ দৃঢ় কণ্ঠে বলল, আমি তৈরি হয়ে আসছি বাবা, তবে আগে ধারার সাথে কিছু কথা আছে। ঘরে যাচ্ছি আমরা। বলেই শ্রাবণ একেবারে নির্বিকার ভঙ্গিতে ধারার হাত শক্ত করে ধরে সোজা সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। সবার সামনে হাত ধরা এই প্রথম। ধারা যেন মাটির উপর নিয়ে ভাসছে। লজ্জা, ভয়, উত্তেজনা সব মিলিয়ে
বুকের ভিতর ঝাঁকঝোল এমন জোরে বাজতে লাগলো যেন মনে হলো সবাই শুনতে পাচ্ছে। তবুও সে কিচ্ছু বলল না, কেবল বিড়ালের মতো শ্রাবণের হাতের মুঠোয় বন্দি হয়ে গুটিসুটি মেরে পেছনে পেছনে হাঁটলো। পেছনে দাঁড়িয়ে থাকা সামিউল শেখ আর সালমা বেগম একসাথে অদ্ভুত দৃষ্টি বিনিময় করলেন। সামিউল শেখের চোখে তৃপ্তির আভা আর সালমা বেগমের ঠোঁটে কোণে চাপা হাসি।